উপদেষ্টাদের একটা অংশ এখনও চাইছে না নির্বাচন হোক। বাংলাদেশের যে সরকার আছে তার যে টিম, এই টিমের একটা বড় অংশ হচ্ছে আমেরিকান নাগরিক। একাধিক প্রার্থীকে দেখলাম তারা বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমরা এখন মানুষের মৃত্যুকেও আমরা বিবেচনায় রাখি না। আমেরিকাকে তোয়াজ করা, ইন্ডিয়াকে তোয়াজ করা, রাশিয়াকে, চীনকে তোয়াজ করার যে পুরনো সংস্কৃতি, সেখান থেকে আমরা এখনো বের হতে পারিনি। বিএনপি এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার অনেকগুলো ত্রুটি আছে। ভোট কতটুকু সুষ্ঠু হবে এটি নিয়ে আমার সংশয় আছে। সরকার বিচার না করে আবর্জনাকে কার্পেটের নিচে ঢুকিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখেছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাচ্ছে, সভা করছে, জনসংযোগ করছে, তারা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে, আবার একদল আর এক দলের বিরুদ্ধে অভিযোগ করছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, রাজনীতির নির্বাচনী উত্তাপটা কি শুধু রাজনৈতিক দলের মধ্যে, না বৃহত্তর যে জনগণের অংশ, যে ভোটার, তাদের মধ্যে উত্তাপ আছে? এসব নিয়ে কথা বলবো সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফের সঙ্গে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নির্বাচনে দীর্ঘদিন কাজ করে সুজন, তারা বলছে ইসি যদি শক্ত না হয় তাহলে এবারের নির্বাচনও বিতর্কিত হবে। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার যে দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আজকে প্রথমবারের মতো আপনার এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুজন অনেক বছর ধরে ইলেকশন নিয়ে কাজ করে এবং তাদের একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতাও আছে নির্বাচন নিয়ে কাজ করার। একই সঙ্গে সুজনের যিনি প্রধান, তিনি এই সরকারের সংস্কার কার্যক্রমের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি পালন করেছেন। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে যে সংস্কার কমিশন, তার প্রধান তিনি ছিলেন এবং জাতীয় ঐকমত্য কমিশনেরও সদস্য তিনি ছিলেন। সুতরাং তার পজিশন থেকে যে কোনো বক্তব্য অন্য আর 10-15 জনের বক্তব্য থেকে একটু ভিন্নতা থাকার কথা এবং গুরুত্বপূর্ণ হওয়ারই কথা। গত কয়েকদিন আগে তিনি অনেকের অপ্রিয় একটা কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসলে কোনো নির্বাচনী ব্যবস্থাটা আমাদের কনটেক্সটে এটা গ্রহণযোগ্যতা দিতে পারেনি এবং পারবেও না। এটি কি তিনি তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তী এটার পার্থক্যটা বুঝে পার্থক্য অর্থে বলেছেন, না দলীয় সরকার এবং তত্ত্বাবধায়ক? আমার যেটা ধারণা, তিনি বর্তমান ব্যবস্থাটাকে আমলে নিয়েই বলেছেন। এই কারণে যে ইতোমধ্যেই সরকারের বেশ কতগুলো জায়গা, আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি স্পষ্ট করে বলতে পারি যে সরকারের একটা বিশেষ কোনো একটা মহলের প্রতি এক ধরনের দুর্বলতা আছে। এই দুর্বলতা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারের যে ধরনের নিরপেক্ষতা থাকা দরকার ছিল বিশেষ করে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, সেই জায়গাটায় আমি অনেকগুলো জায়গায় একেবারে তাদের হেলে পড়াটা দেখছি। আমি 3টা উদাহরণ দিতে পারি যে সরকার প্রথম থেকেই গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে। যখন আপনি বিভিন্ন সময়ে সরকার যে বৈঠকগুলো করেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে 2-3টা দলকে সে প্রায়োরিটি দিয়েছে। বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল বিএনপি, এটা অস্বীকার করা যাবে না। জামাতও বড় একটা রাজনৈতিক দল, অস্বীকার করা যাবে না। কিন্তু এনসিপি নিবন্ধন পাওয়ার আগ থেকেই তাদের ব্যাপারে সরকারের যে ধরনের উদ্যোগগুলো অথবা সরকারের যে ট্রিটমেন্টটা ছিল, এটা নানা জায়গায় প্রশ্ন তৈরি করেছে। আমেরিকায় সাথে করে নিয়ে যাওয়ার থেকে শুরু করে এবং সর্বশেষ হলো গত কয়েকদিন আগে জুলাই জাদুঘর পরিদর্শনের জন্য আপনি বলতে পারেন যে আমেরিকায় তো আসলে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, রাইট? এর সাথে রাষ্ট্রের অর্থ ব্যয়ের একটা সম্পর্ক আছে। কিন্তু আপনি জুলাই জাদুঘর প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তিনি জুলাইয়ের পক্ষে যারা ছিলেন স্টেক হোল্ডার হিসাবে যে পলিটিক্যাল পার্টিগুলো, তাদেরকে নিয়ে গেলে তারাও যেমনিভাবে এই জুলাই আন্দোলনের
তাদের অংশগ্রহণটাকে তারা এক ধরনের উৎসাহিত বা অনুপ্রাণিত হতেন। পাবলিকের কাছে আপনি তুলে ধরার সুযোগ ছিল যে জুলাইয়ের পক্ষের শক্তিকে আমি সবাইকে সাথে করে নিয়ে আমি এই ধরনের একটা উদ্যোগের দিকে যাচ্ছি। আর অন্যদিকে জনগণের কাছে যে বার্তাটা আপনি দিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে 3টা দল হচ্ছে আলাদা, তারা তাদের শক্তির জায়গা থেকে, তারা তাদের বিভিন্ন জায়গা থেকে সরকার তাদেরকে আলাদাভাবে দেখে। নির্বাচনের আগে এটি পাবলিক ঠিক করবে কোন দলটা ছোট কোন দলটা বড়, ভোটের মধ্য দিয়ে। কিন্তু সদ্য পদত্যাগকারী একজন উপদেষ্টা যিনি এই ছাত্র নেতৃত্ব থেকেই এসেছেন, তিনি বরং সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সরকারের অন্যান্য উপদেষ্টা তাদের সঙ্গে অসহযোগিতা করেছেন, তাদের কাজ করতে দেননি। এ কারণেই তারা তাদের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেটা বাস্তবায়ন করতে পারেননি। ধন্যবাদ। এই অভিযোগটা আমিও দেখেছি। তবে তিনি যদি সাথে সাথে নামটা বলতেন যে কারা তাকে বাধা দিয়েছে, কারণ এই টিমটার সাথে তিনি অনেক দিন দায়িত্ব পালন করেছেন। যখন দায়িত্ব ছেড়ে দিয়ে আসছেন তখন এসে অভিযোগগুলো করছেন। এবং আমি সরকারের পক্ষপাতটাকে আমি কিন্তু উদাহরণ হিসাবে আপনাকে বলেছি। আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে গণঅভ্যুত্থানের ভেতর থেকে গঠিত তরুণদের দলটি, তারা অনেকে এমপি নির্বাচিত হবে এবং মন্ত্রী হবেন। তিনি কিন্তু তরুণদের কথা বলছেন না, বলছেন তরুণদের দল। তার অর্থ হলো তরুণদের নিবন্ধিত দল কিন্তু এনসিপি, আপ বাংলাদেশ অথবা রিসেন্ট। এটা পক্ষপাত না ধরে আমরা তার আশাবাদ ধরতে পারি, তরুণদের প্রতি তার যে আশাবাদ, যে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় বা তারা রাজনৈতিক নেতৃত্ব আসতে পারে। এটি এক দৃষ্টিতে আমি দেখতে পারি, যদি নির্বাচন কাছাকাছি না হতো, এই তরুণরা যদি বাংলাদেশের প্রধান যে দুটো জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই একটি জোটের সাথে তারা যেহেতু সম্পৃক্ত হয়েছে, সুতরাং এই বক্তব্যটা অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করার সমূহ সম্ভাবনা আমি দেখি। আপনি রাজনৈতিক দলের প্রতি, কোনো দলের প্রতি সরকারের উপদেষ্টাদের পক্ষপাতের কথা বলছেন, কিন্তু আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ ছিল বিভিন্ন মহল থেকে, যে সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে দিতে আগ্রহী না, নির্বাচনে দিতে চান না, আবার কোনো উপদেষ্টা নির্বাচনের পক্ষে। এই যে সরকারের মধ্যে দ্বিধা বিভক্তি, এটি কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত মানুষ জানতে চাইছে যে নির্বাচন হবে, মোটামুটি সবার প্রশ্নটা এটা। আমার পর্যবেক্ষণ যে এখন পর্যন্ত যেহেতু এই প্রশ্নটা আছে, তার অর্থ হলো ভোটাররা এখন মনে করে নির্বাচন না হওয়ার মতো অনেকগুলো উপসর্গ তারা মাঝে মধ্যে দেখতে পায়। এই উপসর্গগুলোকে মানুষের সামনে নিয়ে আসার ক্ষেত্রে নানা অ্যাঙ্গেল থেকে, নানা ধরনের কাজের ভেতর থেকে এটি মানুষের সামনে তো তুলে ধরা হয়। সুতরাং এই যে উদ্যোগগুলো অথবা নির্বাচন না হওয়ার যে সম্ভাবনার যে এখনও যতটুকু মানুষের সংশয়টা আছে, উপদেষ্টাদের মধ্যে কারো কারো বডি ল্যাঙ্গুয়েজ, কারো বক্তব্য, এগুলো প্রমাণ করে মানুষের সংশয়টা তৈরি করছে। এবং যেহেতু তাদের অনেকের হাতে নানা ধরনের ক্ষমতা আছে, সুতরাং তারা যদি ওই জায়গাটায়, গত পরশুদিন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে উপদেষ্টাদের একটা অংশ এখনও চাইছে না নির্বাচন হোক, সুতরাং তাদের নির্বাচন না হওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করা, সেই পরিস্থিতি তৈরি করার সক্ষমতা আমি মনে করি এখানকার প্রত্যেকটা উপদেষ্টার আছে। সুতরাং তারা যদি, যারা নির্বাচন চান না, এই ধরনের কেউ যদি মনে করেন যে আমি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করব যে পরিস্থিতিতে নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাবে, সুতরাং এখন কি সম্ভব? চায়। আমাদের মনে আছে এর আগে বিএনপির যখন ক্ষমতায় সম্ভবত 2006 সালে, মানে বিএনপি ক্ষমতা থেকে চলে গেল 22শে জানুয়ারি যে নির্বাচন, সরকার ছিল 22শে জানুয়ারি যে নির্বাচন, তার কিন্তু একেবারে চূড়ান্ত আয়োজন সম্পন্ন হওয়ার পর নির্বাচনটা শেষ হয়ে গেছিল। সুতরাং নির্বাচন বাতিল করা বা ভণ্ডুল করা এক ধরনের পরিস্থিতি তৈরি করে তো এটি করা হয়, এবং বাংলাদেশের মতো জায়গায় পরিস্থিতি তৈরি করাটা খুব সহজ। তখন যে প্রধান বিরোধী দল ছিল, সেই বিরোধী দল এবং তার জোট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে যারা মাঠে আছে,
আওয়ামী লীগ তো নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, সুতরাং তারা নির্বাচনে নেই। কিন্তু অন্য প্রায় সব দলই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, প্রার্থী মনোনয়ন দিয়েছে, তারা প্রচার করছে। তাহলে আপনার এই সংশয় কেন? আমি আগেও বললাম যে দুটো প্রধান জোট, একদিকে হলো 10 দলীয় জোট আর একদিকে হচ্ছে বিএনপি সহ আরও তার সমমনা কয়েকটা দল। 10 দলীয় জোটের যে সেকেন্ড পলিটিক্যাল পার্টি, যেটা যাদের এই সময়কালে জুলাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের একটা বিরাট প্রভাব আছে, তাদের জনসমর্থন অথবা তাদের ভোট ব্যাংকের সংখ্যাটা যাই হোক না কেন, সরকার এবং সরকারের বাইরে সোসাইটিতে, শহরগুলোতে, রাজধানী শহরে তাদের একটা বিরাট প্রভাব আছে তরুণদের মধ্যে, এবং সরকারকে বিব্রত করা অথবা সরকারকে চাপের মধ্যে ফেলারও একটা শক্তি তাদের আছে। এবং ইতোমধ্যেই তারা কিন্তু একাধিকবার বলেছে যে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব কিনা, এই ধরনের একটা সংশয়ের মধ্যে আমরা যাচ্ছি। সরকারের আচরণের উপরে নির্ভর করবে যে আমরা নির্বাচনে থাকতে পারছি কিনা। সুতরাং তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, একটা প্রেশার, এটাকে একটা চাপ হিসাবেই আমরা দেখতে চাই, যে এটা নির্বাচন ভণ্ডুল করার যে লক্ষ্য তাদের, সেটা আমরা মনে করি না। এটা হয়তো সরকারকে চাপ দিয়ে তারা তাদের ভাষায় যে সরকার অন্য পক্ষে পক্ষপাত, অন্য কোনো দলের প্রতি পক্ষপাত করছে, সেই পক্ষপাতটা যাতে না থাকে সে কারণে হতে পারে। কিন্তু সার্বিকভাবে তারাও কিন্তু নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। বিভিন্ন জায়গায় তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এবং এক ধরনের নির্বাচনী ট্রেনেই কিন্তু এখন বাংলাদেশ চলছে। বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেন চলমান আছে। এটি থামিয়ে দেওয়া কি সম্ভব? আমার মনে হয় না। আপনি যে দলটি, তাদের কিন্তু একটা প্রভাব আছে, আমি বলেছি। একটা নির্বাচনের ভেতর থেকে একটা দল চলে গেলেই যে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে তা না। সরকারের আয়োজনটা কতটুকু আমরা জানি না, অন্যান্য রাজনৈতিক দলগুলো, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে নির্বাচন বা নির্বাচনী ব্যবস্থা অথবা নির্বাচন যারা কন্ডাক্ট করছে তাদের উপরে, তাদের একটা সিদ্ধান্ত নির্বাচন ভণ্ডুল হওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার গুরুত্বটা কমে যাওয়া। আমি একটা বিল্ডিংয়ের অনেকগুলো কলামের উপরে একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে, দুটো কলাম যদি আমি ভেঙে ফেলি, হয়তো বিল্ডিংটা তাৎক্ষণিকভাবে ধসে পড়ে না, কিন্তু তার যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। এনসিপি তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করছে সত্য, কিন্তু এনসিপি যদি কখনো এই বিষয়ে আরও কঠোর হয়, তখন নির্বাচনটা যে গতিতে সরকার আয়োজন বা ইলেকশন কমিশন আয়োজন করতে চাইছে, নতুন করে একটা বিতর্ক শুরু হবে। এবং বিতর্কটা কাদের মধ্য দিয়ে শুরু হবে? যারা এই গণঅভ্যুত্থান পরিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছে তাদের। সুতরাং তাদের শক্তি, সামর্থ্য বা সংখ্যা যাই হোক না কেন, এই মুহূর্তে তাদের যে কোনো একটা সিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট। তারা কি সিদ্ধান্ত নেন সেটা আমরা দেখব, দেশবাসী দেখবে। কিন্তু নির্বাচনী প্রচার চলছে, এক দল আর এক দলের বিরুদ্ধে অভিযোগ করেছে, নিজেরা জনগণের কাছে বার্তা নিয়ে যাচ্ছে জনজীবনের সংকট সমাধানে কে কী করবেন। কিন্তু আমরা দেখছি যে জনজীবনের সংকট সমাধানে তাদের প্রতিশ্রুতির চেয়েও, তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়েও বেশি বলা হচ্ছে অন্য পক্ষ কি খারাপ করেছে বা কি তাদের রাজনৈতিকভাবে তাদের নেতিবাচক দিক আছে, সেটাই সামনে তুলে আনা হয়েছে। আরেকটি কথা বলেছিলেন যে বিদেশি প্রভাব, এবং এটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিদেশি প্রভাবের কথা তো প্রচণ্ডভাবে আলোচনায় ছিল, এবং বলা হয়েছিল যে এই সরকার, আওয়ামী লীগ সরকার ভারতের কথাই চলে। কিন্তু এই যে বিদেশি প্রভাবটা, কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নেই, তারপর কিন্তু বিদেশি প্রভাবের যে বিতর্ক, সেটি কিন্তু দূর হয়নি। যেমন মার্কিন কূটনীতিক, তিনি ইঙ্গিত দিলেন যে জামাত ইসলামের সঙ্গে তারা যুক্তরাষ্ট্র সুসম্পর্ক গড়ে তুলতে চায় এর মধ্য দিয়ে, এবং তারা এও বলেছেন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আছে যে জামাত ইসলামী এমন ফলাফল করবে আগামী নির্বাচনে যেটি অতীতে কখনো করেনি। এর মধ্য দিয়ে অনেকের মধ্যেই কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এসেছে। তাহলে আমরা কি ভারতীয় বলয় থেকে আমেরিকান বলয়ে চলে গেলাম, অথবা যুক্তরাষ্ট্র কি বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার জন্য এই তৎপরতা চালাচ্ছে কিনা? প্রথমত আমি বলবো
যে রিপোর্টটা আমি পড়েছি এবং যেভাবে এসেছে তাতে আমেরিকা সিদ্ধান্ত গ্রহণ করেছে বিষয়টা সেরকমের না। যিনি এই প্রত্যাশার কথা বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট জায়গায় আছে তা না, তবে তিনি প্রভাবিত করতে পারেন তথ্য দিয়ে, বা এখানে কি হচ্ছে সেই তথ্যটা তিনি তাদের কাছে দিতে পারেন। দ্বিতীয়ত, আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। কারণ জুলাই অভ্যুত্থানে যে সমস্ত বক্তব্যগুলো খুবই মানুষকে জনমনে প্রভাব ফেলেছিল তার একটা ছিল যে আমাদের দেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানো নির্বাচন থেকে শুরু করে তাদের যে তৎপরতা বা তাদের এক ধরনের দাদাগিরি সুলভ যে আচরণগুলো, সেখান থেকে আমরা মুক্তি চেয়েছিলাম এবং এটি ফুটে উঠেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের ভেতর থেকে। নিশ্চয়ই সেখানে আমরা দিল্লির যে আধিপত্য বা তাদের যে আচরণ বা আমাদের রাজনীতিতে তাদের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছি, কিন্তু এর অর্থ এই না যে আমাদের এখানে দিল্লিকে বিদায় করে এখানে পিন্ডি বা ওয়াশিংটনকে আমরা স্পেস করে দিব। কিন্তু গত এক বছরে আমি অনেকগুলো উদাহরণ আপনাকে দিতে পারি যে আমাদের ওই স্লোগানটাকে ডাইভার্ট করে এবং কোনো কোনো জায়গায় অকার্যকর করে যে দিল্লির বিপরীতে এখানে পিন্ডি ওয়াশিংটনের একটা স্পেস এখানে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের যে সরকার আছে তার যে টিম, এই টিমের একটা বড় অংশ হচ্ছে আমেরিকান নাগরিক। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দেওয়া হয়েছে। আমরা আমাদের এখানকার রাজনীতিতে ভারতের গোয়েন্দা তৎপরতা নিয়ে আমাদের প্রচুর সমালোচনা হয়েছে এবং আমরা সেটিকে সমালোচনা করেছি, প্রত্যাখ্যান করতে বলেছি সরকারকে। তো আমার দেশের সিদ্ধান্ত গ্রহণের যে সমস্ত পয়েন্টগুলো আছে সেখানে আমেরিকার নাগরিকরা অবস্থান করবে, এটি আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সম্মানের জন্য কোনোভাবে কাঙ্ক্ষিত না। দ্বিতীয় জায়গাটা যে তাদের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্কটা গড়ে তোলার জন্য এক ধরনের একমুখী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে, আমেরিকাকে নানাভাবে সন্তুষ্ট করা, খুশি করা। কেউ কেউ বলার চেষ্টা করেন যে আমেরিকার যে বাণিজ্যিক ভারসাম্য এটিকে পুনরুদ্ধার করার জন্য, বিশেষ করে আমাদের পোশাকের জন্য যে বাজার, বিশেষ করে তাদের যে শুল্ক আরোপের বিষয়টা, কিন্তু শুধুমাত্র শুল্ক আরোপের এটিকে আলোচনায় নিয়ে এসে একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হচ্ছে তা না। সরকারের বাইরেও যারা ব্যবসা বাণিজ্য এখানে করছে, বিশেষ করে আলোচিত রাষ্ট্রদূত পিটার হাস, যিনি একটা গ্যাস কোম্পানির এখানে প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের গ্যাস কিনে নেওয়ার সিদ্ধান্ত, এটা মনে করে বোঝা যায় যে এই সরকার কেবলমাত্র বাণিজ্যিক ভারসাম্য অথবা আমাদের যে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে বিশেষ করে শুল্ক ইস্যুতে তাদের সাথে একটা ভালো বোঝাপড়ার জায়গায় যাওয়ার জন্য সরকার আমেরিকার সরকারের সাথে কতগুলো গম আমদানি থেকে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা না। এখানে বেসরকারি যে কোম্পানিগুলো আছে তাদেরকেও সরকার এক ধরনের ছাড় দিচ্ছে। মানে তাহলে এইসব সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা তো ইতিমধ্যে দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি দামে পণ্য কেনা হচ্ছে অন্য দেশ থেকে, যেটা আমরা অপেক্ষাকৃত কম দামে পেতে পারতাম। যথার্থ বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই যে বাড়তি দামে এবং কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া যে পণ্যগুলো আমদানি করা হচ্ছে, কেবলমাত্র আমেরিকার সরকারকে সন্তুষ্ট করা, আমেরিকার ব্যবসায়ীদেরকে সন্তুষ্ট করা। আমি একটা উদাহরণ দিই আপনাকে। কিছুদিন আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে যে গত এক বছর তারা আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু বৈঠক করতে পারেননি। আমাদের এখানের বিনিয়োগকারী যারা, আমাদের এখানে ব্যবসায়ী যারা, তারা অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে, আগেও ছিল, এখন এটি আরও বেড়েছে, কিন্তু তারা সরকারের প্রধানের সাথে একটা বৈঠক করার সুযোগটা পাচ্ছেন না। অথচ আমাদের এখানে যখন স্টারলিংকের ভাইস চেয়ারম্যান এসেছে, আমি গতকালকেও একটা পেপার কাটিং দেখছিলাম, তিনি আমাদের এখানে স্টারলিংক কাজ করবে। তো স্টারলিংককে অপারেট করার বা এর দায়িত্বটা প্রধান উপদেষ্টার না, এটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের।
এবং তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন। কিন্তু তিনি এসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, একসাথে ছবি তুলেছেন এবং যাওয়ার সময় তিনি বলেছেন পৃথিবীর কোথাও এতটা সরকারি সহযোগিতা আমরা পাইনি। অর্থাৎ আপনি নিজের দেশের ব্যবসায়ীদেরকে না, বিদেশি ব্যবসায়ীদের তো আমরা সহযোগিতা করব, দেশীয় ব্যবসায়ীদের সহযোগিতার বিনিময় নয়। তা সেটি সরকার যদি করে থাকে এবং এটি নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু সরকারের মনোভাবকে পরিবর্তন হয়েছে যে সরকার যেসব সিদ্ধান্ত নেয় সেটা কি রাষ্ট্রের আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে হচ্ছে না এটা প্রতিকূলে হচ্ছে। অর্থাৎ আবারও জনগণ সামনে একটা বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছে কি না। আপনি যে কথাটি বললেন এর সঙ্গে যদি যোগ করি যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন যে বাংলাদেশের উপর থেকে চীনা প্রভাব বলা হয় কমিয়ে আনতে হবে, না হলে এটি তাদের জন্য তাদের ভূ রাজনীতির ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে, বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে। একজন রাষ্ট্রদূত সরাসরি আরেকটি রাষ্ট্রের নাম উল্লেখ করে এভাবে বলতে পারেন কি? প্রথমত একটা স্বাধীন দেশের ক্ষেত্রে সে সিদ্ধান্ত কিভাবে নেবে এটি ভারতও বলতে পারে না, চীনও বলতে পারে না, রাশিয়া, আমেরিকা, পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু আমাদের এখানে বলার সুযোগটা আমরা করে দিয়েছি। আমাদের যে পলিটিক্যাল লিডারশিপ ছিল, আমি সেটাই বলছি, অতীতের সরকারের সময় বলেছে যে আমরা বিদেশিদেরকে ডেকে নিয়ে এসেছি, স্টিফেন নিনিয়ানকে আমরা ডেকে নিয়ে আসছি, আমরা তারাঙ্ককে ডেকে নিয়ে আসছি, আমরা সুজাতা সিংকে ডেকে নিয়ে আসছি। গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে সংস্কৃতির পরিবর্তনটা আশা করেছিলাম সেটি হয়নি। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আবার বাংলাদেশে আমরা সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে আমাদের এখানে যে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির ক্ষেত্রে একটা বড় কারণ হলো আমাদের জনগণকে তারা অসম্মান করে, আমাদের খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষকে অসম্মান করে, সীমান্তে তারা কতগুলো অন্তর্ঘাতমূলক তৎপরতা চালায়। এর জন্য আমরা নিন্দা করেছি। কিন্তু শুধুমাত্র নাগরিকত্ব আইনে পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে গত 3 মাসে আমেরিকা থেকে 350-র বেশি মানুষ তাদেরকে ধরে তাদের হাতে পায়ে শেকল পরিয়ে ঢাকার বিমানবন্দরে এসে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারপরে তারা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। আমাদের সরকার সেই ঘটনার ন্যূনতম প্রতিবাদটা করেনি। কিন্তু এটা নিয়ে তো কোনো প্রতিবাদও হয়নি, জনপরিসরেও হয়নি। আমি তো এটাই বলছি, সরকার করেনি, কিন্তু জনপরিসরে যারা নাগরিক অধিকার নিয়ে কাজ করেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদের পক্ষ থেকে তো প্রতিবাদ। আমি তো সেই জায়গাটাই বলছি যে আমাদের দাসত্বের জায়গাটা আমরা সমালোচনা করছি বা মর্যাদার প্রশ্নটা তুলছি তার সম্পর্কে যার গায়ের রং সাদা নাকি কালো এটি বিবেচনা করে, তার চুলের রং কেমন, সে কোথায় অবস্থান করে, প্রতিবেশী অথবা দূরবর্তী কোনো দেশ কিনা। আমরা এখানে আমি উদাহরণ দিচ্ছি, চীন ইস্যুতে আমেরিকার যে বক্তব্য এটি কাঙ্ক্ষিত না। একই সাথে আমরা সম্ভবত এই যে বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক যে মল্লযুদ্ধ, সেই যুদ্ধটা আজকে পরিচালিত হতে যাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমেরিকার রাষ্ট্রদূত যে বক্তব্যটা দিয়েছেন সঙ্গত কারণে এবং তারাও প্রতিবাদ জানিয়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। আপনি গত কয়েক মাসের প্রবণতা যদি খেয়াল করেন, আপনি অনেক বছর সাংবাদিকতা করেন, বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক দলগুলো যেসব ইস্যুতে সবথেকে বেশি সোচ্চার তার একটা হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যাকাণ্ড ইস্যু। আপনার নিশ্চয়ই মনে আছে, তার মধ্যে একটা ইস্যু আসতো নির্যাতন। তার মধ্যে একটা ইস্যু ছিল যে চীনের সরকার উইঘরের মুসলমানদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে। গত কয়েক দশক এটি নিয়ে ঢাকার রাস্তায় প্রচুর মিছিল হয়েছে। গাজা, উইঘর, কাশ্মীর, 3টা জায়গায় মুসলমানরা হত্যাকাণ্ডের শিকার হয়। কারা করে? সরকারগুলো করে। গত জুলাইয়ের পরে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে আপনি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতৃত্বের একাধিকবার তারা চীন সফরে গেছেন। জামাতের নেতাদের মধ্যে তাদের আমির সহ একাধিকবার বিদেশ সফরে গেছেন। গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের প্রত্যেকটা নেতা একাধিকবার চীন সরকারের আমন্ত্রণে সেখানে গেছেন, এখানে তারা বৈঠক করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কেউ উইঘরে যে সেই হত্যাকাণ্ড বন্ধ হয়েছে কিনা, যে সরকার যে হত্যাকাণ্ড তারা চীন সরকার করছে এই অভিযোগ তুলেছেন, সেই বিষয়ে তাদের কাছ থেকে একটা শব্দ শোনা যায়নি। অর্থাৎ
আমাদের এখানে এই যে ধর্মীয় ইস্যু বলেন, আমাদের আত্মমর্যাদা বলেন, সব কিছুর সাথে এক ধরনের রাজনীতি জড়িত আছে। রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমরা এখন মানুষের মৃত্যুকেও আমরা বিবেচনায় রাখি না। আমেরিকার এখানে একটা প্রভাব কর্তৃত্ব নিয়ে আসার চেষ্টা করছে, প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এটি যেমনি আত্মমর্যাদার জন্য হানিকর, সরকার তাদেরকে কতগুলো স্পেস করে দিচ্ছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে ধরনের প্রতিক্রিয়া থাকা দরকার, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে তারা সেই প্রতিক্রিয়া জানাচ্ছে না, এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে ঘটনাটা কে ঘটিয়েছে এটি বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছে যে আমার আত্মমর্যাদায় আঘাত লাগলো কি লাগলো না। আমি যে উদাহরণটা দিলাম, 350 নাগরিককে শেকল পরিয়ে সেই আমেরিকার থেকে বিমানে, তারা তো লাফ দিয়ে কোথাও পালিয়ে যাবে না, কিন্তু তাদের হাতে পায়ে বেঁধে রেখে ঢাকার বিমানবন্দরে নামানোর পরে সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো অথবা নাগরিক সমাজ কেউ একটা কথাও বলেনি। কেবলমাত্র তারা বিমানবন্দরে নামার পরে ব্র্যাকের একটা কর্মসূচির অধীনে তাদেরকে সম্ভবত 10,000 করে টাকা দেওয়া হয়েছে বাড়িতে পুনর্বাসনের জন্য, ফেরার জন্য। কিন্তু আপনি যখন এই কথা বলছেন, এই আমাদের রাজনৈতিক দলগুলোর এই যে কি বলবো, যে দায়িত্বহীন আচরণ বলতে পারি বা ভীরু আচরণ বলতে পারি, যাতে প্রতিবাদ করতে না পারা বা কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদ করা, কোনো কোনো ক্ষেত্রে না করা, যে কথাটি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান উঠেছে, এরপরে আমরা দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা এই স্লোগান উঠেছে। এই প্রেক্ষাপটে যদি আপনাকে জানতে চাই, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান হবে না। তার ভেতর থেকে তারা স্বীকার করে নিচ্ছে যে পাকিস্তান অথবা আফগানিস্তানে যে মতাদর্শের প্র্যাকটিসটা হচ্ছে সেটা আমাদের জনগণের জন্য সম্ভবত তাদের জন্য স্বস্তিদায়ক না। আমরা এতদিন তাদের অনেকের কাছ থেকে শুনেছি যে তারা তাদের যে মডেল স্টেটের কথা বলতে গিয়ে তারা আফগানিস্তান বা বিভিন্ন এই যে দেশগুলোর কথা বলেন, তারা একটা সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলছেন। কিন্তু এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এই তথ্যগুলোও কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি করে। আমেরিকা আপনাকে সাপোর্ট দিচ্ছে, যদিও আমেরিকার সঙ্গে তাদের একটা সখ্যতা অনেক দিন থেকে, সেটি 71-এও আমরা যেমনি দেখেছি, আবার 2012 সালে যখন যুদ্ধাপরাধীদের আন্দোলনটা হচ্ছিল, মহাখালীতে তাদের একটা হরতাল কর্মসূচিতে ডিসেম্বরের 4 তারিখ, আমার এখনও মনে আছে, একটা হরতাল কর্মসূচিতে প্রচুর সহিংসতা হয়েছিল, গাড়ি ঘোড়া আগুন দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যে একটা গাড়িতে ঢিল পড়ার পর জামাত বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিল এবং ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। সেটি হলো আমেরিকান দূতাবাসের একটি গাড়ি। এবং তারপরে কয়েকটা মিডিয়াতে যাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চিঠিপত্র এবং কলাম লিখে বলেছিল, আমরা কি দোষটা করলাম, আমেরিকাকে আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন। অর্থাৎ আমেরিকাকে তোয়াজ করা, ইন্ডিয়াকে তোয়াজ করা, রাশিয়াকে, চীনকে তোয়াজ করার যে পুরনো সংস্কৃতি, সেখান থেকে আমরা এখনো বের হতে পারিনি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে কোনো দেশকেই তো তোয়াজ করার কথা নয়। এবং জুলাই অভ্যুত্থানের এটাও একটি বড় শিক্ষা ছিল, বড় চেতনা ছিল যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর সেক্ষেত্রে যে বিএনপি সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে, তাতে কি মনে করেন যে তাদের অতীত রাজনীতির থেকে নতুন তারা কোনো কিছু দিতে চাচ্ছে বা নতুন কোনো বার্তা দিতে চাচ্ছে? এদেরকে তো আমরা সবাইকে ক্ষমতায় দেখেছি। আমি মনে করিয়ে দিই, 2001 সালে তারা যখন ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার 40 দিনের মাথায় বিএনপি জামাত জোট আদমজি পাটকল বন্ধ করে দেয় 30শে জুন। এবং তখন অভিযোগ ছিল যে ভারতের বাজারকে সম্প্রসারিত করার সুবিধার্থে আদমজি পাটকলটা বন্ধ করা হয়েছে। যদিও আমাদের এখানে একটা হাইপ তোলা হয়েছিল তার আগের থেকে যে আদমজি যদি আমরা বন্ধ করে দেই, প্রতি বছর যে লোকসানটা দেই তা দিয়ে আমরা 2টো যমুনা সেতু, তখন পদ্মা সেতু আলোচনা আসেনি, 2টো যমুনা সেতু করা যায়। আদমজি বন্ধ হয়ে গেছে প্রায় 25 বছর, কিন্তু এখন পর্যন্ত আমাদের যমুনা সেতু দ্বিতীয়টা কিন্তু হয়নি। বিএনপি এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার অনেকগুলো ত্রুটি আছে।
আবার গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বিএনপির রাজনীতিতে তার একটা গুণগত পরিবর্তন আনার একটা ঘোষণা দিচ্ছে। এই ঘোষণার সঙ্গে বা প্রচেষ্টার সঙ্গে একেবারে তার প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে যুক্ত করতে পারেনি। লিডারশিপের উপরের স্তরে উপরিকাঠামোতে কারো কারো চিন্তার মধ্যে আমরা এই কথাগুলো শুনি। তো একটা দল এ টু জেড সবাইকে যুক্ত করতে না পারলেও শীর্ষ নেতৃত্বের ভাবনার মধ্যে যদি কতগুলো ইতিবাচক ধারণা আসে, আমার ধারণা তারা কতগুলো চেষ্টা করতে পারে। তবে যে ধরনের চ্যালেঞ্জের মুখে তাকে পড়তে হবে সে তো আসলে বিচ্ছিন্ন না। এই যে আমেরিকা তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য জামাতের উপরে চেষ্টা করবে, চীন চেষ্টা করবে, বিএনপির উপরে কি চেষ্টা করবে না? অবশ্যই করবে। এবং বিএনপি কতগুলো ভুল কাজ কিন্তু করেছে। অন চীন পলিসির যে ব্যত্যয় ঘটিয়ে আমাদের সে কথা মনে আছে, তাইওয়ানকে 2001 সালে, তো সেই ঘটনাগুলো এখানে আছে। তারপরে হচ্ছে ব্রডব্যান্ড লাইন কানেকশন নেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করা, অনেকগুলো নেগেটিভ জায়গা আছে। শিক্ষা নেয়, আমি তো ওই জায়গাটাই আসছি। 2001 এবং 2006 থেকে তো এখন বিশ্ব অনেক বদলেছে, বাংলাদেশ বদলেছে। সেক্ষেত্রে বিএনপির নতুন যে নেতৃত্ব এবং তার সেই নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশার জায়গাটা হচ্ছে জুলাই বাংলাদেশের রাজনীতিকে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটা হচ্ছে শাসকের দম্ভ মানুষ পছন্দ করে না। মানুষকে আপনি কখনোই বন্দি করে রাখতে পারেন না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারেন, তারপরে মানুষ শেকল ছেড়ে বেরিয়ে আসে। বিএনপি অথবা যে কোনো রাজনৈতিক দল জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে সে যদি মনে করে যে আমি রাজা হয়ে গেছি এবং মানুষকে আমি বন্দি করে রাখব, মানুষ সেটি গ্রহণ করে না, ভেতরে ভেতরে ফুঁসে ওঠে। এবং আমাদের যে তারুণ্য, যে তারুণ্যকে নিয়ে আমরা ঠাট্টা মশকরা করতাম যে তারা কেবল বার্গার খায়, তারা কেবল ফেসবুকিং করে, তারা যে পরিবর্তনে একটা ভূমিকা রাখতে পারে এবং পাল্টে দিতে পারে সব কিছু, সেই উদাহরণটা আমাদের আছে। সুতরাং বিএনপির এর ভেতর থেকে শিক্ষা নিতে হবে। সে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, রাজনৈতিক সংস্কৃতিতে কতগুলো পরিবর্তন আনার কথা বলছে, এবং বিশেষ করে তারেক রহমানের দেশে ফিরে আসার পর তার কতগুলো বক্তব্য, আচরণ একটা ইতিবাচক বার্তা কিন্তু এখানে দিচ্ছে। সেখান থেকে নির্বাচনের ভোটের ফলাফলে সেটা কতটা প্রভাবিত করবে? আমার ধারণা যে ভোটের ফলাফলে তার একটা প্রভাব আছে। কারণ আমাদের এখানে যে ভোটার, তারা এ টু জেড রাজনৈতিক দলের অনুসারী নন। তারা একটা বড় অংশ আছে যারা রাজনৈতিক দলের কর্মসূচি, রাজনৈতিক নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ অথবা তাদের যে প্র্যাকটিসগুলো, এগুলোকে অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করে ভোট দিব কি দিব না। সুতরাং তারা যে ধরনের কথা, বক্তব্য, প্রতিশ্রুতিগুলো নিয়ে যাচ্ছেন এবং এই প্রতিশ্রুতির পক্ষে তাদের যে দীর্ঘ গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইয়ে কেবলমাত্র তারা কিন্তু ভোটের রাজনীতিতে বা ভোট দেওয়ার ক্ষেত্রে একটা নিরপেক্ষ পরিবেশের কথা বলেনি। তারা কিন্তু অনেকগুলো জায়গায় সংস্কারের কথা বলেছে। আমাদের যে ঐক্যমত্য কমিশন অথবা জুলাই অভ্যুত্থানের আগের থেকে বিএনপি কিন্তু 31 দফার যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে এসেছিল। আমি জানি না ক্ষমতায় বসার পর তারা কতটুকু পারবে, কিন্তু একটা রাজনৈতিক দলের মাথার মধ্যে যখন এই ভাবনাটা আসে, কখনো না কখনো সে এই বিষয়টা কিন্তু ইমপ্লিমেন্ট করে। আমাদের মুক্তিযুদ্ধের যে সশস্ত্র যুদ্ধ, এটি কিন্তু কেবল 25শে মার্চের রাতে শুরু হয়নি। তখনকার যে রাজনৈতিক নেতৃত্ব, তারা দীর্ঘদিন ধরে এই ভাবনাগুলো তাদের মাথার মধ্যে ছিল, তাদের পরিকল্পনার মধ্যে ছিল। তারা আস্তে আস্তে করে সেটিকে বড় করেছেন এবং একটা জায়গায় সফলতা নিয়ে এসেছেন। সুতরাং রাজনৈতিক নেতৃত্ব যদি ইতিবাচক ভাবনা তাদের মধ্যে আসে, কখনো না কখনো সেটি আলোর মুখ দেখে এবং ইতিবাচক কতগুলো প্রভাব মানুষের মধ্যে পড়ে। আমরাও চাই সেই ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু একই সঙ্গে যে প্রশ্ন, ইতিপূর্বে যে রাজনৈতিক যে নির্বাচনগুলো হয়েছে, তাতে আমরা দেখেছি আওয়ামী লীগ, বিশেষ করে 90 পরবর্তী নির্বাচনগুলোতে আওয়ামী লীগ, বিএনপি যে নির্বাচনে উভয় দুটি দলই বা অধিকাংশ দল অংশ নিয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই প্রধান দলের মধ্যে। এবারের নির্বাচনে সেই দুই প্রধান দলের একটি দল অনুপস্থিত। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাটা কার সঙ্গে কার হবে? এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, ভোটের মাঠে তো আওয়ামী লীগ নেই। যদিও আওয়ামী লীগকে ভোটের মাঠে নামতে দেওয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয়
যে সরকারের একটা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত থেকে সেটি করা। আরপিও সংশোধন করে কতগুলো জায়গায় যেভাবে পরিবর্তন আনা হয়েছে তাতে হলো যে নির্দিষ্ট একটা পেরিফেরির মধ্যেই নির্বাচনটাকে আটকে রাখা। ভোট কতটুকু সুষ্ঠু হবে এটি নিয়ে আমার সংশয় আছে। সরকার কতটুকু ব্যবস্থাপনা সফলতা দেখাতে পারবে এটা নিয়ে আমার সংশয় আছে। আমাদের প্রধান উপদেষ্টা তার কতগুলো বক্তব্য আমি তার মধ্যে কখনো কখনো একেবারে শিশুসুলভ সরলতাও দেখি, আবার কখনো কখনো আমাদের ছোটবেলায় আমরা দাদা নানির কাছ থেকে যেভাবে রূপকথার গল্প শুনতাম সেই ধরনের রূপকথার গল্পও শুনি। তিনি যেভাবে নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করছেন, এই সরকারের পক্ষে সেটি আসলে কতটুকু মেনটেন করা সম্ভব এটি তার উপদেষ্টাদের বা তার সহকর্মীদেরও অনেকে সংশয় প্রকাশ করবে। কারণ সরকার আসলে গত এক বছর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক করার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারেনি, আন্তরিকতাও দেখাতে পারেনি, কোনো দক্ষতাও দেখাতে পারেনি। আমাদের এখানে গত কয়েক মাসে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তার একটা বড় অংশ সরকার বিচার না করে আবর্জনাকে কার্পেটের নিচে ঢুকিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখেছি। সর্বশেষ আপনি মিডিয়াতে কাজ করেন, প্রথম আলো এবং ডেইলি স্টারে মানে পূর্ব প্রস্তুতি নিয়ে যা ঘটানো হয়েছে সরকার চাইলে পরিকল্পিতভাবে এবং মানুষকে উত্তেজিত করে দীর্ঘ সময় নিয়ে শেষ হলো। ঘটনার পর সরকারের প্রতিক্রিয়া আমরা জেনেছিলাম, তারা খুব শক্ত কতগুলো পদক্ষেপের কথা বলেছিলেন, কিন্তু মানুষ যখন ভুলে গেল সরকারও সব ভুলে গেল। এটা তো আমরা প্রথম যে যখন 32 নম্বরে হামলা হয় এবং বাড়ি পুড়িয়ে বাড়ি ভেঙে ফেলা হয়, তখনও কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এরকম একাধিক বিবৃতি আমরা দেখেছিলাম। এই সরকার কতগুলো পাবলিকের পালসটা বোঝে এবং সরকারের একটা প্রবণতা হলো অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার এমন কতগুলো আচরণ বা অভিনয় করে যাতে মানুষ তার উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে এবং এই সুযোগটা সরকার গ্রহণ করে। শেষ বিচারে আস্থা রেখেছে কি? আমি এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে বিতর্কটা ওঠে সেটি হলো ডিসি নিয়োগের বিতর্ক। আপনার মনে থাকার কথা, 24 অক্টোবর মাসের 9 তারিখে সরকার 4 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি করে ডিসি নিয়োগের অনিয়ম খুঁজে বের করার জন্য। সময় দেওয়া হয় 15 দিন। এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি। নুরুল হক নূরের উপরে হামলা হওয়ার পর সরকার একটা বিচার বিভাগীয় কমিশন করে যে পাবলিক রিপারকেশনকে বিবেচনায় রেখে 15 দিনের জন্য সেপ্টেম্বর মাসের 2 তারিখে প্রজ্ঞাপন জারি করে। এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ করেনি। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান চিকিৎসার জন্য, তাৎক্ষণিকভাবে সরকার একটা তদন্ত কমিটি করেছিল 4 জন উপদেষ্টাকে নিয়ে এবং এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ করেনি। ওসমান হাদির মৃত্যুর পর সরকারের যে অ্যাকশানগুলো, এখন ওসমান হাদির পরিবার বলছে অনেকটা আমরা প্রতারিত হতে যাচ্ছি। পয়সা দিয়ে, সুবিধা দিয়ে একটা ভিকটিম পরিবারকে, এবং যার মৃত্যু সারা দেশের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়াটা সৃষ্টি করেছে, সেটিকে সে ডাইভার্ট করে দিচ্ছে। এর ভেতর থেকে আপনি বুঝতে পারেন যে আমরা যে সরকারটিকে গণঅভ্যুত্থানের ভেতর থেকে ক্ষমতায় বসিয়েছি, সে আমাদের সাথে যখনই সুযোগ পাচ্ছে তখনই আমাদের সাথে চালাকি করছে। এগুলো চালাকি না, এক ধরনের চালাকি। যে কথাটি বলছিলাম যে এবারে তো সমানে সমান লড়াইটা হচ্ছে না, সেক্ষেত্রে ভোটের চিত্রটা কি দেখছেন? ভোটের জায়গাটা আমাদের এখানে আসলে এটি স্বীকার করতে হবে, আমাদের রাজনীতিটা মূলত আওয়ামী লীগ এবং বিএনপি অথবা কেউ কেউ বলে আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগে বিভক্ত। আমরা এই কথাগুলো আগেও বলেছি। শেখ হাসিনা যখন 24 আমিডামি নির্বাচন করে তখনও আমরা বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ অথবা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে আসলে এখানে উৎসবমুখর গ্রহণযোগ্য নির্বাচন হয় না। এবারের ক্ষেত্রে আমার একই কথা, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে সে যে কোনো কারণেই হোক, আমরা তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, এটি যেমন সত্য, একই সাথে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী অভিযুক্ত এটি কিন্তু সত্য না। তার একটা বিরাট সংখ্যক নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগের 15 বছরের যে দুঃশাসন, যে অপকর্ম, তার বিরুদ্ধেও সোচ্চার ছিল, এটাও সত্য।
কিন্তু অথবা তার ওইসব অনাচারের সঙ্গে তারা যুক্ত ছিল না। হ্যাঁ, সেটাও সত্য। তো আমাদের এখানে আমরা যেভাবেই হোক না কেন তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচনটা করছি, যে ধরনের উৎসবের আমেজটা তৈরি হওয়ার কথা জাতীয় নির্বাচন ধরে, সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও প্রচারণা এখনো একটা সময় আছে। নির্বাচনকে ঘিরে স্বতঃস্ফূর্ততার একটা ঘাটতি আছে। যে ভোটার সেটা কি আওয়ামী লীগ প্রক্রিয়ার রাইট, বাইরে বাইরে থাকার কারণে, গ্রামের মধ্যে যে ভোটার মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগকে ভোট দেয় বা দিবে, তার কিন্তু এক ধরনের অনুৎসাহ তার মধ্যে আছে, ভোট কেন্দ্রে যাব কি যাব না। তবে শহরে আওয়ামী লীগ সমর্থকদের ভোটের কাস্টিংটা কম হবে আমার ধারণা। কারণ হচ্ছে শহরের একজন ভোটার আর একজন ভোটারকে চেনে না, কিন্তু গ্রামাঞ্চলে কখনো কোথাও না কোথাও তারা এক ধরনের চাপের মুখে পড়ে হলেও তারা ভোট কেন্দ্রে যেতে বাধ্য হবে। চাপের মুখে পড়া বা যারা প্রতিযোগী এখন, আর সেটি বিএনপি হোক, জাতীয় পার্টি হোক এবং জামাত ইসলামী হোক, তারা তো আওয়ামী সমর্থকদের কাছে টানারও চেষ্টা করছে, প্রলুব্ধ করারও চেষ্টা ওই করছে। জায়গাটাই আপনি খেয়াল করবেন যে এই গণ অভ্যুত্থানের আমি যতগুলো কি বলে অসম্পূর্ণতা দেখি, তার একটা বড় জায়গা হলো যে এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগের কাউন্টারে আপনি কোনো পলিটিক্স দাঁড় করাতে পারেন নাই। এখন পর্যন্ত আপনার পলিটিক্স হচ্ছে আওয়ামী লীগকে সেন্টার করে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে, আওয়ামী লীগকে বিচার করব। আবার আওয়ামী লীগের মধ্যে যে ভোট, সেই ভোট নেওয়ার জন্য বিভিন্ন জায়গার থেকে, কুমিল্লাতে আগস্টের 5 তারিখে যে চেয়ারম্যানের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, তারপরে তিনি অনেক দিন জেলে ছিলেন। গত পরশুদিন তিনি জামাতের আবদুল্লাহ তাহেরের পাশে দাঁড়িয়েছিলেন এবং একসাথে এক মঞ্চে থেকে মিটিং করেছেন। গতকালকে বিএনপির মহাসচিব বলেছেন, আওয়ামী লীগের সাধারণ কর্মী তোমরা যারা, তোমাদেরকে কেউ কিছু বলবে না। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে পলিটিক্স, সমালোচনা, বিচার, ভোটের প্রচার, পুরো ব্যবস্থাটাই হচ্ছে আওয়ামী লীগকে সেন্টার করে হচ্ছে। আমাদের এখানে বিকল্প রাজনীতি গড়ে ওঠা উচিত ছিল, সাধারণ মানুষের কথা ভাবা উচিত ছিল, দুর্নীতির বিরুদ্ধে, ভোটাধিকার, মানবাধিকার, ক্রসফায়ারের বিরুদ্ধে। কিন্তু গতকালকেও দেখলাম পুলিশ হেফাজতে একজন মানুষ মারা গেছে। তার মানে জুলাইয়ে আমাদের যে সুযোগটা দিয়েছিল, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। শুধু একজন নয়, অনেক আমি লাস্ট উদাহরণটা দিলাম। পুলিশ হেফাজতে বা কারাগারে হ্যাঁ, অনেকের মৃত্যুর খবর পুলিশ হেফাজতে প্রায় 54 জন মারা গেছে এই পর্যন্ত। এই যে ঘটনাগুলো না, আবার ওই প্রশ্নটিতে আসি, নির্বাচনে যেহেতু এক ধরনের ভারসাম্যহীনতা আছে, সেক্ষেত্রে নির্বাচনে জবরদস্তি দখলবাজি হওয়ার সম্ভাবনা দেখছি। যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আমি এটি না চাইলেও, আমি যদি না চাই তাহলে এখানে তো আর ভূমিকম্প কোনোদিন হবে না, ব্যাপারটা তা না। আমি না চাইলেও এখানে ভূমিকম্প হবে, আমরা না চাইলেও এখানে ঝড় জলোচ্ছ্বাস হবে। আমরা সবাই মিলেও যদি চাই, তারপরেও নির্বাচনে যে সহিংসতা হবে, এটি আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলছে, ইতিহাসের স্মরণীয় নির্বাচন, স্মরণীয়তার কতগুলো ঘটনা ইতোমধ্যেই ঘটছে। একাধিক প্রার্থীকে দেখলাম তারা বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তো এই যে ঘটনাগুলো, এটা তো স্মরণীয় ঘটনা। আমাদের সংস্কৃতির যে পরিবর্তন, সরকারের যে মেকানিজম, সরকারের যে দৃঢ়তা থাকা দরকার, সেই দৃঢ়তা নেই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন দেশের মধ্যে তিনি একটা অভিযান পরিচালনা করছেন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য, ডেভিল হান্ট 2, ঠিক সেই সময় তিনি বলছেন যে আমাদের প্রায় 1,500 স্মল এবং ভারী অস্ত্র যেগুলো আছে, আধুনিক অস্ত্র সবগুলো লুট হয়ে গেছে। ওনাকে কে যেন বলেছে এটি খারাপ কাজে ব্যবহৃত হবে না, নির্বাচনের কাজে ব্যবহৃত হবে না। তাহলে, এবং সেটি তিনি এসে পাবলিকলি বলছেন। তো এই যে, এর অর্থ কি এই নয় যে যারা লুট করেছে তাদের সঙ্গে সরকারের কোনো না কোনো মহলের এটা যেমন যোগাযোগ আছে? এটা তো অবশ্যই। তার থেকে ভয়ঙ্কর কি জানেন? তার থেকে ভয়ঙ্কর হলো এই যে অস্ত্রগুলো, আপনি আপনার সোসাইটির মধ্যে যে বিভাজনটা দেখতে পাচ্ছেন। রাজনৈতিকভাবে ওই পক্ষকে আমি রাস্তায় দেখলে পিটিয়ে মেরে ফেলছি, ওই পক্ষকে রাস্তায় দেখলে আমি তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি। এই যে পরস্পরের প্রতি ঘৃণা, এই ঘৃণা যদি তার সাথে এই যে অস্ত্রগুলো যদি যুক্ত হয়,
এবং এই পক্ষগুলো মুখোমুখি যদি আসে সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে যে পাড়া মহল্লায় আওয়ামী লীগের অনুসারীদের তালিকা তৈরি করো। এক মানে ব্যারিস্টার ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচার করছেন, পাড়া মহল্লায় লিস্ট করো আওয়ামী লীগের। তো এই অস্ত্রগুলো কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে? এরা যদি কখনো ফিরে আসে, সেই ধরনের সহায়ক পরিবেশ যদি হয় তাদের জন্য, আপনি কি সেই অস্ত্রগুলো সেখানে ব্যবহৃত হবে কিনা? এই অস্ত্রের উপরে আমরা একটা স্বস্তির দিক, সেটি হচ্ছে যে এটি সীমান্ত পার হয়নি, দেশের মধ্যে আছে স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী। এবং বিপজ্জনক দিক হচ্ছে যে এই অস্ত্রের বিস্তৃতিটা বাড়ছে। গতকালকে প্রধান উপদেষ্টার অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে প্রথম লাইনেই রোহিঙ্গা ক্যাম্পে তাদের হাতে অবৈধ অস্ত্র আছে। দ্বিতীয়ত বলা হয়েছে তারা অনেকে ভোটার হয়েছে, আমাদের নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অ্যাটম বোমার উপরে বসে আছেন। সরকারের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ এবং বক্তব্য আশা করি। সরকার প্রথম থেকে এখন পর্যন্ত অপরাধী বলতে আওয়ামী লীগের অপরাধ যারা করেছে এবং নিরপরাধ যারা, তাদেরকে গ্রেপ্তার করাটাকেই একই ব্র্যাকেটে, হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢুকানোটাকেই সরকার মনে করে আমি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমি আবার বলছি, আওয়ামী লীগের মধ্যে অপরাধী যারা আছে এবং নিরপরাধ যারা আছে, কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার করাটাই সরকার মনে করে যে এটি হচ্ছে অপরাধের বিরুদ্ধে সরকারের একমাত্র অ্যাকশন। ৭৯টি আসনে বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী। এই যে বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ তাদের মনোনীত প্রার্থী আছেন, এর পাশাপাশি বিদ্রোহী প্রার্থী আছেন, এবং সেটি শুধু তাদের মিত্রদের আসনে নয়, নিজ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এই অভ্যন্তরীণ বিরোধ বা বিরোধ নির্বাচনী ফলাফলে কীরকম প্রভাব ফেলবে? এটি অবশ্যই প্রভাব ফেলবে। কারণ বড় যে দলগুলো, যেটা আগেও বললাম আওয়ামী লীগ বা বিএনপির মতন দলের এক একজন প্রার্থী যারা হন জাতীয় সংসদ নির্বাচনে, তাদের প্রত্যেকেরই অন্তত ১০-১৫-২০ হাজার ব্যক্তিগত ভোট একটা প্রভাব বলয় থাকে। তো এই ভোটের প্রচারণার আবার অনেক জায়গায় দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে এই কর্মীরা যখন বুঝতে পারে যে আমার এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা দেখানোর থেকে আমার দলের স্বার্থটা বড়, তাদের একটা বড় অংশ আবার কিন্তু সেখান থেকে চলে আসে। আবার যদি প্রতিপক্ষ কৌশলী হয়, অনেক সময় চেষ্টা করে তাদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে ভোটের মাঠে টিকিয়ে রাখার জন্য। আমার এই যে বিএনপির বিদ্রোহীদের যাদের কথা শুনছি, আমার ধারণা কেউ কেউ প্রতিপক্ষের প্রণোদনা পেয়ে ভোটের মাঠে থাকবেন অথবা থাকার চেষ্টা করবেন। তবে দলকে যদি কেউ ভালোবাসে, সেটি যে দলই হোক না কেন, তার উচিত হলো অন্তত জাতীয় নির্বাচনের সময় রাজনীতিতে ভিন্নতা থাকার পরেও যেখানে নিজের দলের জয় পরাজয়ের বিষয়টা সামনে আসে, সেখানে যত ভিন্নতা থাকুক না কেন বা অন্তরের যত যন্ত্রণা থাকুক না কেন, দলের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত মেনে নেওয়া। জামাত জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে এবং ওই জোটের জামাত ইসলামের পর ইসলামী আন্দোলনে সারা দেশে তাদের সাংগঠনিক শক্তি সমর্থন আছে। জোটের রাজনীতিতে সেটাও তো ভোটে প্রভাব ফেলবে বলে মনে করে? অবশ্যই প্রভাব ফেলবে। আমরা যখন পানি চুলার উপরে দিই, ১০০ ডিগ্রি হওয়ার পরে তারপরে তো সেটা ফোটে আর কি। নির্বাচনের মাঠে ৫,০০০ ভোট, এটিও ইম্পর্ট্যান্ট। আমাদের এর আগে যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, সম্ভবত ৫,০০০ ভোটের ডিফারেন্সে ১৮টা আসনে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটামুটি একটা ভোট ব্যাংক আছে, এটি তাদের প্রতিপক্ষের ফলাফলে একটা প্রভাব ফেলবে। তার থেকে ইম্পর্টেন্ট হলো যে অভিযোগগুলো তারা তুলেছেন বেরিয়ে আসার পর, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। গতকালকে বা পরশুদিন জামাতের আবদুল্লাহ তাহের, তার একটা ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সেখানে তিনি স্বীকার করে নিচ্ছেন এক ধরনের আমেরিকান দূতাবাসের আপত্তি অথবা তাদের ভিন্ন মত বিবেচনায় নিয়ে
তারা সম্ভবত ইসলামী আন্দোলনের সম্পর্কে এই ধরনের আচরণ করেছেন এবং ইসলামী আন্দোলন এটিকে মার্ক করেছে যে আমেরিকার দূতাবাসের পরামর্শে আমাদেরকে এখান থেকে চলে আসার মতন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনকে সরাসরি এই অভিযোগ করেছে? গতকালকে আজকে আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করা যায় না, কিন্তু দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এরকম এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বরং ইসলামী আন্দোলন থেকে যে অভিযোগটা করা হয়েছে যে তারা সত্যিকার ইসলামী শাসন চায়, ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চলুক এটা চায়, জামাত ইসলামী সেটা চায় না, শরিয়া ভিত্তিক আইন চায় না, তারা প্রচলিত আইনে দেশ পরিচালনা করতে চায়, এই কারণে তারা বেরিয়ে এসেছে। এটা কিন্তু ইসলামী আন্দোলনের তবে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটি হচ্ছে আমাদের এনসিপির আলোচিত প্রার্থী এই আসনেরই সম্ভবত পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি, তার সমালোচনাগুলো নিশ্চয়ই মনে আছে জামাত সম্পর্কে, জামাতের বিশ্বাসযোগ্যতা নিয়ে, তাদের সততা নিয়ে, তাদের আন্তরিকতা নিয়ে তিনি কিন্তু গত 1 বছর খুবই সোচ্চার ছিলেন এবং নানাভাবে বলার চেষ্টা করেছেন যে এই দলটি আসলে মানুষকে যে প্রতিশ্রুতি দেয়, প্রতারণা করে ইত্যাদি ইত্যাদি। তিনি এখন এই জোটের সাথে যুক্ত হয়েছেন, জামাতের মধ্যে ঢুকেছেন, আবার জামাত থেকে বেরিয়ে গিয়েও ওই অভিযোগটা করছেন, কিন্তু গত 1 বছর জামাতের সব থেকে কাছে যারা ছিল ইসলামী আন্দোলনের আমির, তার অর্থ হচ্ছে যে জামাতের এক সমালোচক জোটের মধ্যে ঢুকেছে, আবার জামাতের এক দীর্ঘদিনের মিত্র জামাত থেকে বেরিয়ে এসেছে, ওই একই ধরনের সমালোচনাটা করছে। দলটির জন্য এটি বিব্রতকর। আমি জানি না তারা বিব্রত হচ্ছেন কিনা, তবে আমার মনে হয় যে রিয়েল পলিটিক্যাল জায়গা থেকে এটি একটা দলের জন্য খুবই আত্মমর্যাদার জন্য হানিকর। এখানে রাজনৈতিক ভোটের হিসাব নিকাশ যাই হোক, আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা একটি ভালো নির্বাচন হবে। 12ই ফেব্রুয়ারি মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে, এটাই প্রত্যাশা। শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ।